কখনো নিজের জীবনের গল্প লিখতে চেষ্টা করেছেন? লেখার বিষয় অনেক থাকলেও কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন খুঁজে পাওয়া বড় মুশকিল। আজ আমি আমার জীবনের গল্প লিখতে বসেছি, আর গল্পের নাম দিয়েছি শুভরাত্রি প্রিয়তমা। আসুন একসাথে শোনা যাক। এই ঋষিবাবু, আপনার নামে একটা চিঠি এসেছে। ও, আসি আসি। এই নেন। আমাকে আবার কে চিঠি পাঠালো দেখি তো। অদ্রিতি, এই নামের কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। দেখি তো কি লেখা আছে। শ্রীচরণে সুবাবা, আমি সুস্থভাবেই পৌঁছে গেছি। রাস্তায় কোনো অসুবিধে হয়নি। তুমি নিজের খেয়াল রেখো, আমায় চিঠি লিখো। আমি ডাক্তার কাকুর সাথে কথা বলে এসেছি তোমাকে প্রতি সপ্তাহে একবার দেখে যেতে। বাবা? ও, লালু বোধহয় আবার ভুল জায়গার চিঠি ভুলভাল ঠিকানায় নিয়ে চলে এসেছে। এই লালুটাকে নিয়ে যে কি করি, বারবার একই ভুল করতে করতে আমার বিরক্তি লাগতে শুরু করেছে। কিন্তু এই চিঠিটা তো ঠিক জায়গায় পাঠাতেই হবে। যাই, দেরি না করে পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসি। অদ্রিতি। কোথায় বেরোচ্ছ নাকি ভাইয়া? এই তো প্রমোদ, খুব ভালো সময় এসেছো ভাই। কেন, আবার কি সমস্যা হলো তোমার? যা হয়, লালু আবার ভুলভাল চিঠি আমায় দিয়ে চলে গেছে। এই ব্যাটা লালু কোনোদিনও শোধরাবে না। চলো পোস্ট অফিসে গিয়ে চিঠি দিয়ে আসি। হ্যাঁ চলো। ঋষি, তুমি দাঁড়াও, আমি গিয়ে দিয়ে আসছি। আচ্ছা প্রমোদ, 1 মিনিট। কি করছো? ঠিকানাটা লিখে রাখছি। ঠিকানা লিখে রাখছো? কিন্তু কেন? আরে পরে একবার খোঁজ নিয়ে দেখতে হবে না যে চিঠিটা ঠিকভাবে পৌঁছেছে কিনা। কি ব্যাপার বলো তো ভাইয়া? এর আগেও তো তোমার কাছে অনেক ভুলভাল চিঠি চলে এসেছে, কিন্তু তার কোনোটাও তো তুমি পাঠানোর পর খোঁজ নিয়ে দেখোনি। তবে আজ কি ব্যাপার? ও তুমি বুঝবে না। আমি বুঝবো না? তুমি তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে শুনি? আচ্ছা, এই ব্যাপার। কিন্তু শুধু নাম পড়েই তোমার মেয়েটাকে ভালো লেগে গেল? আচ্ছা ধরো, যদি সে নতুন বিয়ে করে তার শ্বশুর বাড়ি পৌঁছে তার বাবাকে এই চিঠিটা লিখে থাকে, তখন? ধুর, এর জন্যই তোমাকে আমি বলতে চাইনি। আরে আরে ভায়া, কি হলো? চললে কোথায়? জানি না কেন সেদিন প্রমোদের কথায় সেখান থেকে চলে গিয়েছিলাম। তখন আমার মনের মধ্যে কি চলছিল সেটাও আমি বোঝাতে পারবো না। কিন্তু সেই নাম অদ্রিতি, সেই নামের প্রতি আমার আকর্ষণ বেড়েই চলেছিল। সে নামের পিছনের মুখ কেমন হবে, কেমন হবে তার গলা, তা জানার জন্য আমি আগ্রহী ছিলাম। 2 দিন পর অবশেষে একটা চিঠি লিখে বসলাম, সেই ঠিকানায়, সেই নামে, অদ্রিতি। লিখলাম, প্রিয়তমা, তুমি আমায় চিনবে না, তবে কয়েকদিন আগে তোমার একটি চিঠি ভুলবশত আমার কাছে চলে আসে। আমি অবশ্য সেই চিঠি তোমার বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। সে চিঠি ঠিকভাবে পৌঁছেছে কিনা তা জানার জন্যই এই চিঠি লিখলাম। কাল সকালে গিয়ে বরং চিঠিটা দিয়ে আসবো। হ্যাঁ,
এক সপ্তাহ পর আবার বাড়ির সামনে লালুর গলা শোনা গেল। ঋষিবাবু, আপনার একটা চিঠি এসেছে। লালু, আবার অন্যের চিঠি আমার নামে নিয়ে আসিসনি তো? না 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 বাবু, না, এবার আপনারই চিঠি আছে। আমার তো এখনো মনে হচ্ছে তুই ভুলভাল চিঠি এনেছিস। দেখি। আমার এতটা উপকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একজন অজানা মহিলাকে প্রথম চিঠিতে প্রিয়তমা লেখার কারণটা ঠিক বুঝলাম না। আপনি কি সবাইকে এভাবেই সাহায্য করে তাদের খোঁজ নেন, নাকি আমার চিঠিতে বিশেষ কিছু দেখেছেন? প্রিয়তমা, খুশি হলাম তোমার চিঠি পেয়ে। আমি অন্যদের হয়তো এভাবে সাহায্য করে তাদের খোঁজ নিই না ঠিকই, তবে তোমার নাম শুনে আমি তোমার একটি চিত্র মনে কল্পনা করেছি। তোমার এই চিঠি পেয়ে তোমার গলার স্বর কেমন হবে তা কল্পনা করেছি। তোমাকে কল্পনা করে আমার যা অনুভূতি হয়েছে তা অন্যদের সাথে হয় না। এইভাবেই আমাদের মধ্যে চিঠির মাধ্যমে আলাপ শুরু হলো। একে অপরের এক একটি চিত্র মনে কল্পনা করে তার উদ্দেশ্যে চিঠি লেখা। প্রায়ই লালু বাড়ির বাইরে এসে ডাক দিত, ঋষিবাবু, আপনার চিঠি আছে। আর আমি প্রত্যেকবার এক নতুন উত্তেজনার সাথে সেই চিঠি নিয়ে এসে পড়তাম। আর কয়েকদিন থেকেই লক্ষ্য করছি লালু চিঠির ঠিকানা আর ভুল করছে না। শান্ত নদীতে ঢেউ তুলে একদিন একটা খবর এলো আমার কাছে। একটা কাজের সন্ধানে ছিলাম বহুদিন ধরে। অবশেষে সেই কাজটা আমি পেয়ে গেলাম। তবে আসল কথা এটা নয়। আসল ব্যাপার হলো যে আমার কাজের জন্য আমাকে সেই শহরেই যেতে হবে যেখানে অদৃতি থাকে। খবরটা শুনে আমার চোখ উজ্জ্বল হয়ে গেল। উত্তেজনা আর আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তৎক্ষণাৎ একটা চিঠি লিখে বসলাম তাকে। লিখলাম, প্রিয়তমা, খুবই আনন্দের সাথে তোমায় আজ একটা খবর দেওয়ার আছে। আগামী সপ্তাহের মধ্যেই কর্মসূত্রে আমি তোমার শহরে আসছি। আমাদের এতদিনের অপেক্ষা বোধহয় এবার শেষ হবে। যে নাম শুনে মনের মধ্যে তোমার চিত্র কল্পনা করেছি, আর কয়েকদিন পর সেই কল্পনা আর বাস্তব এক হয়ে যাবে। অধীর আগ্রহে আমার দিন গোনা শুরু হলো। খুব অস্থিরতার সাথে কাটছিল দিনগুলি। আমার কল্পনার মধ্যে থাকা সেই মেয়েটিকে বাস্তবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অবশেষে সেই দিন এলো। সকালে স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম নিজের জিনিসপত্র আর মনের মধ্যে এক অস্থিরতা নিয়ে। চৌরাস্তার কাছে এসে বাস ধরলাম। টিকিট নিলাম ভবানীপুরের। বাসে চেপে খেয়াল হলো তাড়াহুড়োর মধ্যে হাতের ঘড়িটা নিতেই ভুলে গিয়েছি। যাই হোক, প্রায় 2-2.5 ঘন্টা পর গন্তব্যে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়লাম নিজের প্রিয়তমার খোঁজে। ট্যাক্সি করে পৌঁছালাম সেই ঠিকানায় যেখানে আমি এতদিন চিঠি লিখে এসেছি। তারপর আগে কাকে লাগবে? অদৃতি বাড়িতে আছে? দিদিমণি তো এখন বাড়িতে নেই, কাজে বেরিয়েছেন। আপনি ভেতরে আসুন না। বুঝতে অসুবিধা হলো না এই ব্যক্তি
অদ্রিতির পরিচারক। আমি বললাম, কখন ফিরবে? ফিরতে তো বিকাল হয়ে যাবে। ও, তাহলে আজ আর ভেতরে যাব না। আপনি বরং অদ্রিতি এলে ওকে বলবেন যে ঋষিকেশ এসেছিল। আচ্ছা, ঠিক আছে। কিছুটা হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। তারপর ভাবলাম বিকালে আরেকবার যাব, যদি দেখা হয়ে যায়। যথারীতি নিজের সমস্ত কাজ সেরে বিকালে আবার ট্যাক্সি করে গেলাম তার বাড়ি। দরজায় টোকা মারতেই পরিচারক হরি কাকা দরজা খুলে বলল, ও ঋষিবাবু, আসুন আসুন, দিদিমণি ফিরেছে, ভেতরে আছে, আপনি যান। এই কথা শোনার পর আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। মনের মধ্যে এক রাশ উত্তেজনা আর আনন্দ যেন ফেটে বেরিয়ে পড়ছিল আমার মধ্য থেকে। আমি ভেতরে গেলাম। প্রিয়তমা। কে? আমি ঋষিকেশ। আপনি? কি দেখছেন অমন করে? তোমায় দেখছি আর মেলাচ্ছি আমার কল্পনার সেই মেয়েটির সাথে। মিল পাচ্ছেন? সব কিছুর, যে চোখ, যে হাসি, যে মুখ আমি কল্পনা করে এসেছি, সব কিছু মিলে গেছে। আর দেরি না, যে কথা তোমায় বলবো বলে এতদিন অপেক্ষা করেছি। আমি তোমায় ভালোবাসি অদ্রিতি। সে কিছুক্ষণ চুপ করে রইল। এই কথা শুনে তার ভ্রু দুটি সংকুচিত হলো। আমি বললাম, কি হলো অদ্রিতি, তুমি কিছু বলছো না কেন? আমি আপনাকে ভালোবাসতে পারবো না ঋষি। এসব তুমি কি বলছো? দেখো অদ্রিতি, আমি জানি যে তুমিও আমায় ভালোবাসো। তোমার প্রতিটা চিঠি আমায় বলে দেয় যে তুমি আমায় ভালোবাসো। তবে তুমি এমন কথা কেন বলছো? আমার কথাটা শুনুন ঋষি। আমাকে ভালোবাসলে ভবিষ্যতে আপনি কষ্ট পাবেন। আমি চাই না আপনাকে কষ্ট দিতে, তাই এই ব্যাপারটা আর না করেই ভালো। না অদ্রিতি, আমি তোমায় ভালোবাসি আর সারা জীবন বাসবো। আর আমি এটাও খুব ভালো করে জানি যে তুমিও আমায় ভালোবাসো। কিন্তু আমি জানি না তুমি এমন কথা কেন বলছো। তা না জানা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। তোমাকে বলতেই হবে। হ্যাঁ ঋষি, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি তুমি কষ্ট পাবে। তার কারণ আমার ইতিহাস আমার জীবনের এক ভয়ঙ্কর সত্যি, যার জন্য আমি অনেক কিছু হারিয়েছি। আমি আপনাকে কষ্ট দিতে পারবো না, দেব না আপনাকে কষ্ট, দেব না আপনাকে কষ্ট পেতে। এটার জন্য তুমি এটার জন্য এসব কথা বলছিলে? অদ্রিতি, আমি তোমায় ভালোবাসি, তার মানে আমি তোমার ইতিহাসকেও ভালোবাসি আর তোমার জীবনের সত্যিকেও। আমি কখনো তোমায় জিজ্ঞাসাও করব না তোমার ইতিহাস বা তোমার জীবনের সত্যির ব্যাপারে। আর রইল বাকি হারানোর কথা। আমি তোমায় কথা দিচ্ছি, জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, ভালো খারাপ, আমি সব সময় তোমার সাথে থাকব।
তোমায় ভালোবাসবো। আর এই প্রতিশ্রুতির সাথেই শুরু হলো আমাদের দুজনের জীবনের এক নতুন অধ্যায়। যে সময় আমরা দুজনে একসাথে কাটিয়েছি তা কখনো ভুলবো না আমি। বেশ কাটছিল আমাদের, হেসে খেলে ঘুরে বেরিয়ে। কিন্তু তারপরই আমাদের দুজনের জীবনে এমন একটা দিন এলো যা আমাদের জীবনের গল্পটা সম্পূর্ণভাবে পাল্টে দিল। একদিন যথারীতি অদ্রিতির সাথে দেখা করার উদ্দেশ্যে আমি তার বাড়ি যাই, কিন্তু গিয়ে দেখি বাড়িতে তালা ঝুলছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে সে কোথায় গেল এই প্রশ্ন মাথায় এসেছিল আমার। তারপর খেয়াল হলো যদি সে কোথাও গিয়েও থাকে তবে হরি কাকা মানে অদ্রিতির পরিচারকের তো বাড়িতে থাকারই কথা। আমার কোনো প্রশ্নের উত্তর না পেয়ে বাড়িতে ফিরে এলাম। স্থির করলাম বিকালে আরেকবার যাব, কিন্তু সেদিন বিকালে নিজস্ব কিছু কাজের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। পরদিন সকালেই আমি ছুটেছিলাম তার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু গিয়ে দেখি একইভাবে তালা ঝুলছে। কোনো কিছুই বুঝতে পারছিলাম না। মাথার মধ্যে হাজার রকম প্রশ্ন ঘুরছে, কিন্তু তার কোনো উত্তর পাচ্ছিলাম না। অনেক অগোছালো চিন্তা মাথার মধ্যে ঘুরছে। হতাশ হয়ে বাড়ির পথে ফিরতে লাগলাম। আর সেই সময় দেখা হয়ে গেল হরি কাকার সাথে। তার দিকে ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম, হরি কাকা, কি ব্যাপার বলো তো? অদ্রিতি কোথায়? আমি কালও এসেছিলাম, দেখি বাড়িতে তালা দেওয়া। আজ সকালেও এসে দেখি বাড়িতে তালা ঝুলছে। কি হয়েছে হরি কাকা? এ কি, তুমি কাঁদছো কেন হরি কাকা? কি হয়েছে বলো আমায়। অদ্রিতি কোথায়? হাসপাতালে। ডাক্তারবাবু, অদ্রিতি? ও, আপনি আসুন আমার সাথে। ডাক্তারবাবু, অদ্রিতির কি হয়েছে? আপনি জানেন না? না। অদ্রিতির ক্যান্সার আছে। লাস্ট স্টেজ। ওর হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কি? ক্যান্সার? ডাক্তারবাবু, এইসব আপনি কি বলছেন? কাল পর্যন্ত তো ও একেবারে সুস্থ ছিল। তবে হ্যাঁ, আমি জানি, কিন্তু এটা ওর কোনো কালকের রোগ না। বহুদিন আগেই ওর ক্যান্সার ধরা পড়েছে। আমি কি ওর সাথে দেখা করতে পারি এখন? হ্যাঁ পারেন, কিন্তু বেশিক্ষণ না। প্রিয়তমা, আজ আপনি আমার ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হয়ে গেলেন।
আমি আপনাকে প্রথমেই মানা করেছিলাম, আপনি আমার কথা শোনেননি। দেখলেন তো আপনাকে কষ্ট পেতে হলো। আমার হাতে আর মাত্র কয়েকটা দিনের সময় আছে, তারপর সব শেষ। চুপ করো, একদম চুপ। মনে আছে আমি তোমায় কথা দিয়েছিলাম সারা জীবন তোমাকে ভালোবাসবো, আর আমি আমার কথায় এখনো অটল আছি। ঋষি, একটা কথা বলবো? বলো না। জানেন, যেদিন আমি প্রথম জানতে পারি যে আমার ক্যান্সার আছে, আমি সেই দিনই ভেঙে পড়েছিলাম। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আর বাবার শরীর খারাপ থাকে, তাই জীবনটাকে আমি কোনোদিন ভালোভাবে উপভোগ করতে পারিনি। আমার জীবনের সব আনন্দ, সব খুশি আমি হারিয়েছি। কিন্তু আপনি আমার জীবনে আসার পর সবকিছু পাল্টে গেছে। আমি আবার হাসতে শিখেছি, আবার ভালোবাসতে শিখেছি। আমার একটা অনুরোধ রাখবেন ঋষি? নিশ্চয়ই রাখবো, বলো। আমার না ছোটবেলা থেকে খুব পাহাড়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হয়নি। আপনি আমায় নিয়ে যাবেন পাহাড়ে? কিন্তু কিন্তু অদ্রিতি, এখন তোমার রেস্টের প্রয়োজন। ঋষি, আমার হাতে আর কয়েকটা দিন আছে, আর আমার জীবনের এই শেষ কয়েকটা দিন আমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষটার সাথে কাটাতে চাই। বলুন, নিয়ে যাবেন না আমায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তবে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে আসি। তুমি এখন বিশ্রাম নাও, কেমন? অদ্রিতির ক্যান্সারের কথা শুনে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। জীবনের হয়তো সব থেকে বড় ধাক্কাটা আমি সেদিন বুঝেছিলাম, কিন্তু তাকে সে কথা বুঝতে দিইনি। তার ইচ্ছা পূরণের জন্য একদিন বেরিয়ে পড়লাম তাকে নিয়ে পাহাড়ে। ডাক্তারবাবু কি বললেন? এখান থেকে ফিরে একবার চেক আপের জন্য যেতে বলেছে। অদ্রিতি, অদ্রিতি, চলো, পৌঁছে গেছি আমরা। ঋষিবাবু, আপনার মতো ভালো খুব কম জনে বাঁচতে পারে। জানেন, এত সব কিছুর মধ্যেও আপনার চিঠি পেয়ে আমি খুব খুশি হতাম। খুব ভালোবাসি আপনাকে ঋষি, খুব ভালোবাসি। জানি, আমি জানি অদ্রিতি, আজ তুমি খুব খুশি, আর আমি সবসময় তোমার এই হাসি মুখটাই চেয়েছি। কারণ আমি যে প্রিয়তমাকে কল্পনা করেছিলাম তার মধ্যে কোনো দুঃখ ছিল না। সে সবসময় হাসি খুশি থাকত। আর তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু।
অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কাল বাড়ি ফিরে একবার ডাক্তারবাবুর কাছেও যেতে হবে। শুভরাত্রি প্রিয়তমা। অদিতি, অদিতি, চলো, আমাদের ফিরতে হবে। সকাল হয়ে গেছে, ওঠো। অদিতি, চোখ খোলো, সকাল হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। অদিতি, 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 চোখ খোলো অদিতি, তাকাও আমার দিকে। অদিতি, অদিতি, চোখ খোলো। অদিতি, চোখ খোলো, তাকাও আমার দিকে। অদিতি, তাকাও আমার দিকে। যে ভালোবাসা পূর্ণতা পায়, সে ভালোবাসা গল্প বা ঘটনা হয়ে যায়, কিন্তু যে ভালোবাসা অসম্পূর্ণ থাকে তা হয়ে যায় কাহিনী। আর এটাই ছিল আমার জীবনের কাহিনী। অনেক কথা না বলাই রয়ে গেছে, অনেক মুহূর্ত একসাথে কাটানো হয়নি। হয়তো আরো অনেক ভালোবাসতাম তোমায়, শুধু সময়টা পাইনি। এটাই ছিল আমার গল্প, আমার কাহিনী, আমার ভালোবাসা আর আমার প্রিয়তমা। নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। একা হাটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুড়ি ফুটে ঝরে যাবে বলে, তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা। আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা।
সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল, কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল। এ সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল, কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল। একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি, তুমি আছো অনুভবে, দ্রুত পায়ে সরে আসি। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা, তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা। তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা। এ আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে। শুভরাত্রি প্রিয়তমা।